জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন জাতিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। 4 দিনের চীন সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার বিকেল 4:15টার দিকে হাইনান প্রদেশের বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান প্রদেশটির সহকারী গভর্নর ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে বুধবার দুপুর 1টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেলেন প্রধান উপদেষ্টা। হাইনান প্রদেশের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক একটি যুগান্তকারী জায়গায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। আরও বলেন, আগামী 10 বছরে চীন হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ। তাই চীনের সাথে বাংলাদেশের আন্তঃযোগাযোগ আরও দৃঢ় করতে চান প্রধান উপদেষ্টা। চীনের বোয়াও সম্মেলনে তিনি শতাধিক বিনিয়োগকারীর সাথে বৈঠক করবেন জানান প্রেস সচিব। বুধবার সম্মেলনস্থলে পৌঁছানোর পর এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। এমনও হতে পারে যে আগামী 10 বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি। হ্যাঁ, তো সেই জন্য উনি একটা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউনূস, যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ় মজবুত একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়। চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক। তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যে গভীরতা, সেটাকে আরও কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো, এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে, যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে সহায়তা করতে পারেন। 55তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সূর্য উদয়ের সময় ফুল দিয়ে বীর শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর কিছুক্ষণ পর ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর সদস্যরা। দেশের জন্য জীবন দানকারীদের স্মরণে তখন বেজে ওঠে বিউগলের করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেওয়া শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানান জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের দায়িত্বরত বিদেশি কূটনীতিকরা। সেই বিভিন্ন দেশের কূটনীতিকরা এই বাংলাদেশের বীর পুষ্পস্তবক অর্পণ করছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারা বলেন, ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন,
দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, ৭১-এর স্বাধীনতা ধরে রাখতে হবে। মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, মতপার্থক্য রয়েছে। যার যার রাজনৈতিক আদর্শ অনুযায়ী সমালোচনা হবে, তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব দল এক। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই কথায় বিশ্বাস রাখতে চায় বিএনপি। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না। বুধবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃতি করেছে, সেভাবে যেন আর ইতিহাস বিকৃতি না হয়। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনের কথা বলে বিএনপি। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস সহ আরও অনেকে। জুলাই আগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ ফিরে পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন। সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি চায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায় বিচার সাম্য থাকবে। এ সময় তিনি বলেন, ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। যারা ৭১ ও ২৪-কে নিয়ে বিরোধী অবস্থা তৈরি করছে তাদের উদ্দেশ্য অসৎ। তারা গণঅভ্যুত্থানকে ধারণ করতে পারেনি, ঐক্য বিনষ্ট হয়নি। তবে ২৪-এর আকাঙ্ক্ষা থেকে সরে গেলে ঐক্য থাকবে না বলেও জানান নাহিদ। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। এদিকে সারা দেশে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মযজ্ঞ। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। পরে একে একে শ্রদ্ধা জানান পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। একইভাবে খুলনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। পরে নগরীর গল্লামারী শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সর্বস্তরের সাধারণ মানুষ। কর্মসূচির দ্বিতীয় পর্বে শুরু হয় কুচকাওয়াজ। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও রংপুর সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই।
আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। 5ই আগস্টের পর আমরা আমাদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। মেধার বিকাশের যে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়, সবাই যাতে তার যোগ্য সম্মানটা পায়। পরিবর্তিত প্রেক্ষাপটে আজ আমাদের অঙ্গীকার হোক যে এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ শব্দ থাকবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সুদৃঢ় ঐক্যের বদলেই, ঐক্যের ফলেই কিন্তু দেশটাকে সুন্দর করতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। বছরের বিশেষ এই দিনে জাহাজ দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। বেলা 12টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ বনজা পদ্মা উন্মুক্ত করা হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকে জাহাজটি দেখতে আসেন। পরে জাহাজটি সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বরত কর্মকর্তারা। যুদ্ধজাহাজ ঘুরে দেখে খুশি হন আগতরা। এছাড়া খুলনার BIWT লঞ্চ টার্মিনাল বনজা অপরাজের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত জাহাজ ঘুরে দেখেন উৎসুক জনতা। আমরা তো সাধারণত দেখতে পারি না এগুলা, বা কাছে যাওয়ার সুযোগ হয় না, তো এই দিবসে আমরা এগুলো দেখার সুযোগ পাই। আমরা এখানে এসে এই জাহাজটা দেখতে এলাম, তারপরে এই যে সারে কামানটা দেখালো, এটা আমাদের অনেক ভালো লাগছে। এখানে এসে আপনার আমার খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত হয়েছে এবং বাচ্চাও খুব আনন্দিত হয়েছে। ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নগরীর টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা আয়োজন করা হয়। শুরুতেই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানে আসা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধায় স্মরণ করা হয়। আলোচনায় তুলে ধরা হয় শহীদদের বীরত্বের ইতিহাস। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামাত, এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার দুপুরে দলটি ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে, অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। জামাত সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের কেউ কেউ। বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামাতকে বিতর্কিত করা হয়। এ সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে, ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায়। আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারকে প্রতিহত করতে ঐক্য এবং সংঘবদ্ধতার বিকল্প নেই। ফ্যাসিস্টদের অবস্থান এদেশে হবে না। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে তাদের হুঁশিয়ারি করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। বুধবার জাতীয়তাবাদী চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তারা এসব জানান। তারা ডক্টর জাহিদ হোসেনের নেতৃবৃন্দদের মাঝে রমজান ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির 31 দফার মাধ্যমে দেশে সুষ্ঠু আইন কাঠামো এবং শাসন ব্যবস্থা পরিচালিত হওয়া সম্ভব। অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের আমলে বিএনপির নেতৃবৃন্দের ত্যাগের বিষয় তুলে ধরেন। এ সময় বিএনপির পক্ষ থেকে 24-এর গণ অভ্যুত্থানে আহত পরিবার এবং এতিম শিশুদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। ফ্যাসিস্টদেরকে এখন পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। একটি দল তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। আমি অত্যন্ত দৃঢ়ভাবে, আমার দৃঢ় কণ্ঠে বলতে চাই যে বা যারা আমাদের দলেরও যদি হয়, যারা এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের চেষ্টা করবেন,
তাদেরকে কিন্তু আমরা সাবধান করতে চাই। তাদের অবস্থান এই দেশের মাটিতে হবে না। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন $283 বিলিয়ন তারা পাচার করেছে, অর্থাৎ তারা লুণ্ঠন করেছে বাংলাদেশের অর্থনীতি। আমাদের ঐক্য, আমাদের সংঘবদ্ধতাই পারে মাত্র তাদেরকে প্রতিহত করতে এবং আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একত্রিত করার আলোকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দলের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সম্পৃক্ত করবে। অন্যায় করেনি এমন যে কোনো রাজনৈতিক দল পাশে দাঁড়ালে জাতীয় নাগরিক পার্টি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামর ইউনিয়ন গণসংযোগে কথা বলে তিনি। বিচারের আগে রাতের ভোটকারী ও গণহত্যাকারীরা রাজনীতি করার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। যারা নতুন করে স্বপ্ন দেখছে এই দেশটা নিয়ে ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সাথে থাকতে চায়, তাদেরকে আমাদের জায়গা থেকে ওইটুকু ভালো কাজ করার সুযোগটা দিতে হবে। যারা আমাদের জনগণের অধিকার নিয়ে এই কাজগুলো করছে তাদের বিচার হওয়ার পূর্বে পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না? থাকতে পারে না। এটা হচ্ছে জনগণের রায়। জনগণ যে রায় দিবে আগামীতে বাংলাদেশের রায় সেটাই হবে। বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান এনসিপির এই নেতা। দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরেও আমাদেরকে, আমাদের যারা ধর্মপ্রাণ যেসব মানুষ আমরা রয়েছি, আমরা যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছি, সাম্প্রদায়িক উস্কানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে আমরা পরমত সহিষ্ণুতার যে পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের পরিচয় অব্যাহত থাকব। আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটওয়ারি। চাঁদপুরের শহরাস্তি উপজেলায় এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। এ সময় তিনি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। এ সময় বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশে যে আগামীর যে ব্যালট রেগুলেশন হবে, সেই রেগুলেশনে তরুণদের জয় জয় জয়কার হবে। যদি বিশ্বাস না হয়, সেই ৭১-এর পরবর্তী ইলেকশনের ডাটাগুলো আপনারা খুঁজে দেখবেন। আমরা এবার ইলেকশনে মসজিদের ইমামকে প্রার্থী দিব। আমরা এবার ইলেকশনে যারা স্কুল রয়েছে, স্কুলের সবচেয়ে সম্মানিত যারা শিক্ষক রয়েছেন, তাদেরকে আমরা প্রার্থী দিব। সিলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মাননা ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর রিকাবি বাজারের জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান বলেন, স্বাধীনতার 53 বছর পর 24-এর গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে আরেকটি মাইলফলক। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে কাজ করেছে জুলাই আগস্টের সৈনিকরা। বক্তব্য শেষে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেন। সর্বোচ্চ আত্মত্যাগ এবং সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আজ এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমি আবারও আপনাদের সকলের সেই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আপনাদেরকে এই আশ্বাস দিচ্ছি যে সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার।
ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন হলেও সেই তুলনায় যাত্রীদের ভিড় খুব একটা বাড়েনি। বুধবার ভোলা ইলিশা হাতিয়া রুটে স্বাভাবিকের তুলনায় কিছুটা ভিড় বাড়লেও বাকি রুটে যাত্রী চাপ স্বাভাবিক রয়েছে। এমনকি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে টিকিটের দাম কম রাখা হচ্ছে। তবে এই ভিড় শুক্রবার থেকে বাড়ার বিষয়ে আশাবাদী তারা। অন্যদিকে যাত্রীরা বলছেন স্বাভাবিক দামেই মিলছে লঞ্চের কেবিন। একই সাথে এবারের যাত্রায় কোনো ঝক্কি ঝামেলা নেই বলেও দাবি করেন যাত্রীরা। পরিবার নিয়ে নির্বিঘ্নে যাওয়ার জন্য এই লঞ্চকে বেছে নিচ্ছেন বলেও জানান তারা। সদরঘাটে আগের মতো ভিড় না হলেও যাত্রীদের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ। লঞ্চ দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হবে বাল্কহেড। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি 24 ঘন্টা নিয়োজিত রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতি বছরই দাদাবাড়ি যাওয়া হয়, বেড়ানো হয়, প্রতি বছরই লঞ্চে করেই যাওয়া হয়। একেবারে নির্বিঘ্নে, নিরিবিলি, হ্যাঁ, কোনো ঝামেলা নাই, কোনো চাপ নাই, ভালো লাগতেছে আর কি। আগের মতো ওই রকম চাপ হওয়ার মতো সম্ভাবনা দেখছি না। আগে অগ্রিম টিকিটের জন্য লাইন লেগে থাকতো, 10 রোজার মধ্যে কেবিন বুকিং হয়ে যেত। আর এখন আজকে 26 রোজা, এখনো অর্ধেক কেবিন খালি আছে, এবং কি 28, 29 তারিখের কেবিনও সব খালি। ঈদের ছুটি শুরু না হলেও সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। কিছু দূর পরপর অল্প যানজট থাকলেও খুব বেশি ভোগান্তি নেই সড়কে। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বুধবার সকাল থেকেই চট্টগ্রামের কাউন্টারগুলোতে শুরু হয় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাড়তি চাপ সামাল দিতে বাড়তি বাস যুক্ত করে পরিবহন কোম্পানিগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তেমন যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। একই সাথে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেরও চিত্র অনেকটা ভিন্ন। তবে গণপরিবহনে আসন সংকটে তৈরি হয় ভোগান্তি। এছাড়া বাড়তি ভাড়ার অভিযোগ করেন যাত্রীরা। এদিকে হাইওয়ের সড়ক নির্মাণ হওয়ায় এবার ঈদ যাত্রায় দুর্ভোগ কমেছে বগুড়া সহ উত্তরাঞ্চলের যাত্রীদের। ফলে অনেকটা নির্বিঘ্নে ঘরে ফিরছেন তারা। এখান থেকে আমরা এমনি যাই 300 থেকে 400 টাকা, আজকে 700-800 টাকা করে ভাড়া চাইতেছে। বাসচালারে এমন ভাড়া চায় যাতে অনেক গরিব লোক যাইতেও পারে না। মানে 300 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 600 টাকা। রাস্তা ফাঁকা আছে যেহেতু আপনার ওই থেকে এই এলেঙ্গা থেকে রাস্তাটা ফুলে রয়েছে এবং বামের লাইনটা চালু হয়েছে পুরোটা। মহাসড়কগুলোতে কিন্তু যানজট কিন্তু হয়নি। আগামী দিন যেগুলো আছে সেই দিনগুলোতে আমরা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। আমরা আশা রাখছি ইনশাল্লাহ যানজট তেমন একটা হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অল্প কিছু অভিযোগ ছাড়া এবারে ঈদের যাত্রা সন্তুষ্টজনক বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। বুধবার বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঈদের যাত্রা পরিবহন ব্যবস্থা মনিটরিং শেষে তিনি একথা বলেন। বিআরটিএ চেয়ারম্যান বলেন, বিআরটিএ সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি সহ সব পক্ষের উদ্যোগে ঈদ যাত্রায় স্বস্তি ফেরানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সায়দাবাদ বাস টার্মিনালে কিছু অভিযোগ পাওয়া গেছে, সেখানে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। আমরা সবাই মিলে চাচ্ছি যে মানুষের জন্য স্মুথ একটা ঢাকার বাইরে যারা যেতে চায় তারা যেন যেতে পারে। কোনো অভিযোগ আপাতত আমরা মহাখালীতে পাইনি। মহাখালীতে কোনো অভিযোগ পাই নাই। বেশ কিছু অভিযোগ সায়দাবাদে পেয়েছি, ওখানে আমরা জরিমানা করেছি। গাবতলীতে পেয়েছি, আমরা জরিমানা করেছি। সব প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের সাথে আছে। মূলত আমরা চাচ্ছি মালিকের পক্ষ এবং শ্রমিকের পক্ষ যারা আছেন তারা আমাদের সাথে আছে। ফলে তারা যদি আমাদের সাথে থাকে, অন্য ডিপার্টমেন্ট যদি থাকে, তাহলে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, অন্য কোনো হয়রানি, মলমপাটি, অজ্ঞানপাটি, এগুলো আমরা আশা করি যেগুলো থাকবে না। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া। বুধবার দুপুরে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাইওয়ে পুলিশের কার্যক্রম পরিদর্শনে এসে কথা বলেন তিনি। জানান, যানজট নিরসন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সড়কে কাজ করবে একাধিক টিম। নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে আমরা টকিং ড্রোন ব্যবহার করব, মোটরসাইকেলের প্যাট্রোলিং, কুইক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারি, ওয়াচ টাওয়ার এবং সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাধ্যমে রিয়েল টাইম পর্যবেক্ষণ করব। যে সমস্ত গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদেরকে আমরা শনাক্ত করব, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঈদে বাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় 6 জনকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা পেশায় রাজমিস্ত্রি এবং সবার বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, ঢাকা থেকে ট্রাক যোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন উত্তরাঞ্চলের শ্রমজীবী মানুষ। পথে সাহরি হিসেবে পাউরুটি, কলা ও পানি পান করেন তারা। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন 6 জন। ভোরে নওগাঁ শহরের বাইপাস বরুণকান্দি মোড়ে তাদের ফেলে রেখে চলে যায় ট্রাকটি। খবর পেয়ে সকাল 10টার দিকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। খাবারের সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। রাজশাহীর বেলপুকুর এলাকায় বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় 2 মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6:45টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার মিজানুর রহমান ও একই এলাকার জহুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলপুকুরের রেলগেটে ব্যারিকেড অমান্য করে একটি মোটর সাইকেল পার হতে গেলে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মুহূর্তেই 2 মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ জানায়, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশের 300 চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে ফ্রি মেডিকেল এবং ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে বৈষম্য এবং দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে হামদর্দ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। অসীমের পানে যাত্রা করলেন ছায়ানটের অন্যতম ধ্রুবতারা সানজিদা খাতুন। শুদ্ধ সঙ্গীত চর্চাই ছিল তার প্রাণ, তাই তো ফুলের শ্রদ্ধায় গানে গানেই বিদায় জানানো হয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সর্বত্র সংস্কৃতি কর্মী হিসেবে নিজের স্বাক্ষর রেখে গেছেন। ছায়ানটের মাধ্যমে সারা দেশে রবীন্দ্রসঙ্গীতের চর্চা, শিক্ষা ও বিকাশ ঘটিয়েছেন। সেই ছায়ানট প্রতিষ্ঠা পেয়েছে সানজিদা খাতুনের হাত ধরেই। 92 বছর বয়সী সানজিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরে শহীদ মিনারে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন এই ভাষা সৈনিক। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন দেশের সর্বোচ্চ 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। 21 পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাস আর নেই। বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুষমা দাসের মরদেহ নিয়ে আসা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে তার নিজ বাড়ি সুনামগঞ্জের সাল্লায় মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্ণাঢ্য জীবনে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ একাধিক প্রবীণ শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। লোকসঙ্গীতে অবদানের জন্য 2017 সালে 21 পদকে ভূষিত হন সুষমা। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসঙ্গীতের এই সাধক শিল্পী। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তার আর সাজার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে এখন উত্তাল তুরস্ক। 7 দিনে আটক 1,500 ছাড়িয়েছে। পুলিশের বাধা উপেক্ষা করে সপ্তম রাতের মতো আঙ্কারায় বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এ সময় পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। টিয়ার গ্যাস, পিপার স্প্রে ও জলকামান ছুড়েও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের দখল নিতে পারছে না পুলিশ। বিবিসি বলছে 2013 সালের পর এই প্রথম এত বড় বিক্ষোভ দেখল তুরস্ক। গেল 19 মার্চ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামুলকে গ্রেফতারের পর থেকেই উত্তাল তুরস্ক। বলা হচ্ছে 2018-এ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। প্রায় প্রাণ গেছে কমপক্ষে 24 জনের। এদের মধ্যে আগুন নেভাতে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়েও প্রাণ গেছে একজনের। 1300 বছরের পুরনো মন্দির সহ বিধ্বস্ত হয়েছে 200-র বেশি স্থাপনা। পুড়ে ছাই হয়েছে 43,000 একরের বেশি এলাকা। আহত বা অগ্নিদগ্ধ হয়েছেন 19 জন। নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়েছে 27,000 মানুষ। 130টির বেশি হেলিকপ্টার আর কয়েকশো যান নিয়ে আগুন নেভানোর কাজে ব্যস্ত প্রায় 9,000 ফায়ার সার্ভিস কর্মী। মঙ্গলবার আগুন অনেকটা নেভাতে সফল হলে বাতাসের বেগ বাড়তে থাকায় রাতভর আংশিক বন্ধ ছিল অভিযান। শুষ্ক মৌসুম আর তীব্র বাতাসে আগুন আবারও বাড়বে বলে রয়েছে আভাস। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আন্দং এলাকা। দাবানল নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডক-সো। হঠাৎই ধসে পড়ল রাস্তা। 20 মিটার চওড়া ও 20 মিটার গভীর গর্তে পড়ে প্রাণ গেল মোটর বাইক চালকের। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই ঘটনার খবর মঙ্গলবার প্রকাশ করে কর্তৃপক্ষ। জানা যায়, সিউলের পূর্বে একটি রাস্তার মোড়ে সোমবার বিশাল গর্তটি সৃষ্টি হয়। এর কারণ জানতে চলছে অনুসন্ধান। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। পথটি অতিক্রম করার সময় একটি ভ্যানও গর্তে পড়ে যেতে যেতে রক্ষা পায়। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন চালক। এই প্রথম ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে মাঠে নেমেছে গাজার সাধারণ মানুষ। উত্তর গাজায় হামাসের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। CNN এর ভিডিও বলছে, বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বেতলাহিয়াতে বিক্ষোভে তাদের স্লোগান ছিল হামাস ভাগো, এই যুদ্ধের শেষ চাই আমরা। মঙ্গলবার এই ধরনের প্রায় 9টি হামাস বিরোধী বিক্ষোভ দেখা যায় উপত্যকার বিভিন্ন স্থানে। গাজায় আগ্রাসন শুরুর পর এই প্রথম হামাসের বিরুদ্ধে এত বড় বিক্ষোভে নেমেছে গাজার সাধারণ মানুষ। এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। ইয়েমেনে হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে সাংবাদিকদের কাছে ফাঁস হওয়ায় জেরার মুখে দেশটির জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সহ 3 শীর্ষ কর্মকর্তা। বাকি 2 কর্মকর্তা হলেন CIA পরিচালক জন র্যাডক্লিফ ও FBI প্রধান ক্যাশ প্যাটেল। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিষয়টি নিয়ে হওয়া রুদ্ধদ্বার শুনানিতে ডেমোক্র্যাটদের প্রশ্নের মুখোমুখি হন তারা। উত্তরে তুলসি গ্যাবার্ড ও জন র্যাডক্লিফ দুজনই ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেন। পাশাপাশি সিগন্যাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার অনুমোদন রয়েছে বলেও জোর দিয়ে বলেন CIA পরিচালক। এর আগে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে একজন সাংবাদিকের কাছে ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি আটলান্টিক ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে আসে। এরপরই নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। তোলপাড় শুরু হয় মার্কিন রাজনীতিতে। হোয়াইট হাউসের বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যাল এর গ্রুপ চ্যাটে সাংবাদিক যুক্ত করার বিষয়টিকে নিরাপত্তার লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। 56,000 বর্গমাইলের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে 55তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশেষ এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আনুষ্ঠানিকতা শুরু করেছে মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা দূতাবাস কর্তৃপক্ষ। বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে 1971-এর ইতিহাস ও 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ছিল আলোচনা সভাও।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় দ্রৌপদী মুর্মু ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। অন্যদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে উপদেষ্টা ও দেশের জনগণকে শুভেচ্ছা জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রাকে সমর্থন করে ওয়াশিংটন। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। এবারে খেলা প্রসঙ্গ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফিরছে বাংলাদেশ ফুটবল দল। শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর দিয়ে কলকাতা হয়ে বুধবার বিকেল 5টায় দেশে ফেরেন জামালরা। জানা গেছে বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী। সেখানে গিয়ে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আগামী 10 জুন হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এদিকে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় হামজার বাকি সতীর্থদের কেউ ক্লাবে যোগ দেবেন, যদিও অধিকাংশ ফুটবলার ঈদ পালন করতে ছুটি কাটাবেন। 11 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবলের দ্বিতীয় লেগ। তখন জামাল তোপদের ব্যস্ততা বাড়বে। হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টে যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। ভারতের বিপক্ষে জেতার সুযোগ তৈরি করেও না জিততে পারায় একটু অতৃপ্তি রয়েছে ডিফেন্ডার রহমতের। ভারতের বিপক্ষে জয় হাতছাড়া হলেও ড্র নিয়ে তৃপ্ত সোহেল রানা। হামজার পারফরম্যান্স ও নিবেদনে মুগ্ধ বাংলাদেশ দলের 2 সিনিয়র ফুটবলার। শুরু থেকেই ওরা আমাদের সাথে একটা প্রবলেম ক্রিয়েট করতেছিল, মাঠ প্রবলেম বা এটা প্রবলেম। সো টাইমিং এর কোনো শিডিউল মিলছিল না। সো ওভারঅল আমরা মেন্টালি খুবই স্ট্রং ছিলাম, দেখে আমরা এখান থেকে একটা পজিটিভ একটা রেজাল্ট নিয়ে বাংলাদেশে যেতে পারতেছি। আমরা যে অপরচুনিটিগুলো পেয়েছি, আমরা সেটা যদি গোলে কনভার্ট করতে পারতাম, আমরা 3টা পয়েন্ট নিয়ে যেতে পারতাম। যেহেতু আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, 3 পয়েন্ট নিতে পারিনি। আমাদের জন্য ওপেন আছে, আর গ্রুপে এখন সবাই 1 পয়েন্ট করে। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পাওয়া দেশের ফুটবলের চরম অবনতি বলে মনে করেন দেশের সাবেক খেলোয়াড় এবং কোচরা। এর জন্য অবশ্য দেশের ঘরোয়া লিগ এবং ক্লাব ফুটবলের সিস্টেমকে দায়ী করলেন সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু এবং জাহিদ হাসান এমিলি। জাতীয় দলে হাতে গোনা আপনি 8টা-10টা ম্যাচ খেলেন একটা বছরে, সুতরাং পুরোটা সময় কিন্তু আপনাকে ঘরোয়া ফুটবলে থাকতে হচ্ছে। সেইটা লেভেল যখন আপনি একদম হাইয়েস্ট লেভেলে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনি ওই জাতীয় দলে গিয়ে কিন্তু সেই রেজাল্টটা ইম্প্যাক্টটা পড়বে। ক্লাব যখন এই ধরনের প্রোগ্রাম হাতে না নিবে, যখন তারা এগুলিতে উৎসাহী না হবে, অটোমেটিক্যালি তখন আপনাকে ভাবতে হবে যে আমাদের বংশোদ্ভূত অরিজিন প্লেয়ার কোথায় আছে, তাদেরকে অটোমেটিক্যালি আমাদের এখানে ইনক্লুড করতে হবে। সময়ের সাথে সাথে অবস্থার উন্নতি হওয়ায় তামিম ইকবালকে বিদেশে নেওয়ার বিষয়টি এখনও আলোচনাধীন বলে জানিয়েছেন আকরাম খান। মাসখানেকের মধ্যে এই দেশের ওপেনার স্বাভাবিক জীবনে ফিরবেন বলেও প্রত্যাশা তার। পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। ও যদি আরও 2-3 দিন এইভাবে থাকে, এখন যে কন্ডিশন আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে। রোজায় ক্রিকেটারদের ডিপিএল খেলার আপত্তি নিয়ে এবার মুখ খুললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বললেন, খেলা বন্ধ না করে বরং ক্রিকেটারদের সুরক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়া উচিত। বিকেএসপি দিয়ে যেতে হচ্ছে খুব ভোরে,
এবং ফেরত আসছে অনেক রাতে, এবং তারপরে এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে। ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 128 রান করে পাকিস্তান। এদিন দলটির অধিকাংশ ব্যাটার ব্যর্থ হলেও ফিস্টি হাঁকান অধিনায়ক সালমান আগা। 39 বলে 51 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। সহজ লক্ষ্য তারা করতে নেমে 10 ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। স্বাগতিক দলের ওপেনার টিম সিফার্ট 38 বলে 97 রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফিন অ্যালেন 27 আর চ্যাপম্যান 3 রান করে আউট হলেও 2 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ড্রায়াল মিচেল। শেষ ম্যাচ পাকিস্তান হারায় 5 ম্যাচের সিরিজ 4-1 ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। শেষ করছে এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।